কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। খেলাপি ঋণ জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। তার মনোনয়ন বাতিল না হলে ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জয় কঠিন হতো। তরুণ এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন বাতিল হয়ে গেছে। আসনটি এখন উন্মুক্ত। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি এখন আসনটি নিজের করে নিতে পারে। যে মনোনয়ন জটিলতায় সংসদের একটি আসন হারিয়েছিল বিএনপি, ওই জটিলতাতেই সংসদের আরেকটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির। ভারত কি সত্যি শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে, নাকি এটা শুধু কূটনৈতিক ভাষার আড়ালে আরেকটি বড় রাজনৈতিক কৌশল? ঢাকার প্রত্যর্পণ অনুরোধ এবং দিল্লির পর্যালোচনা, এই দুই শব্দের মাঝেই কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়? ভারত আসলে বাংলাদেশকে কি বার্তা দিয়েছে ফাইনালি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যুতে? ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, না দেওয়ার কৌশল হিসেবেই তারা একটু নমনীয় ভাষা ব্যবহার করেছে, যেন বিএনপি সরকার এতে আঘাত না পায়, আঘাত না দিয়ে রাজনৈতিকভাবে ব্যাপারটাকে মোকাবেলা করা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যতটা পারা যায় উন্নত করা। সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ব্যাপার আছে, রাজনৈতিক পরিস্থিতির ব্যাপার আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যাপার কখন কিরকম আকার ধারণ করে সেটার উপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা কত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছে। যত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত শক্তি দেখাতে পারবে বাংলাদেশে, তত তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। খেলাপি ঋণ জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। তার মনোনয়ন বাতিল না হলে ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জয় কঠিন হতো। এবারে মহিলা আসনে এনসিপির মনিরার মনোনয়ন বাতিল হয়ে গেছে। আসনটি এখন উন্মুক্ত। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি এখন আসনটি নিজের করে নিতে পারে। যে মনোনয়ন জটিলতায় সংসদের একটি আসন হারিয়েছিল বিএনপি, ওই জটিলতাতেই সংসদের আরেকটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির। গল্পের শুরু কুমিল্লা ৪ আসন দিয়ে। সেখানকার বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তার মনোনয়ন বাতিলের প্রধান কারণ ছিল খেলাপি ঋণ। আইন বলছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীকে অবশ্যই খেলাপি ঋণ মুক্ত হতে হবে। তাই ১৭ জানুয়ারি ২০২৬ নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে দেয়। এরপর হাইকোর্ট এবং আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েও আর রক্ষা করা যায়নি তার প্রার্থিতা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তরুণ এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বিশাল ভোটের ব্যবধানে জয় পান। অনেকেই মনে করেন হাসনাতের এই বিজয় ছিল এক ধরনের অঘটন, কারণ ওই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ছিলেন পুরো কুমিল্লা অঞ্চলের এক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী। তিনি টানা ৪ বার ওই আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা ১৫ বছর তিনি ছিলেন ওই আসনের অবিসংবাদিত নেতা। বিএনপির ভিতর তার নিজস্ব একটা শক্তিশালী সংগঠন এবং ব্যক্তিগত ভোট ব্যাংক আছে। তার বাবা ফখরুল ইসলাম মুন্সীও ২ বার ওই আসনের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। সেই তুলনায় হাসনাত আব্দুল্লাহ তরুণ উদীয়মান নেতা। কুমিল্লার স্থানীয় রাজনীতিতে তার খুব বেশি প্রভাব ছিল না। অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকেও মুন্সী ছিলেন অনেকটাই এগিয়ে। কাজেই মুন্সী যদি প্রার্থী হিসেবে মাঠে থাকতেন, তাহলে হাসনাত আব্দুল্লাহর পক্ষে ১,১০,০০০-এরও বেশি ব্যবধানে জয় পাওয়া কঠিন হতো। এবার আসা যাক সংরক্ষিত নারী আসনের কথায়। এনসিপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন মনিরা শারমিন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করেছিলেন। অক্টোবর ২০২৩ সালে তিনি যোগ দেন এবং ডিসেম্বর ২০২৫ সালে চাকরি ছেড়ে দেন। মনিরা শারমিন সরকারি চাকরিরত অবস্থাতেই রাজনীতিতে যোগ দেন। চাকরিতে থেকেই এনসিপির যুগ্ম আহ্বায়ক হন। তাদের নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক হন। গণমাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হলে তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন, কিন্তু নির্দিষ্ট সময় পার হবার আগেই এমপি হতে চেয়েছিলেন। কিন্তু জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্থাৎ আরপিওর ১২(১)(সি) ধারা অনুযায়ী কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী চাকরি ছাড়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। মনিরা শারমিন মাত্র ৪ মাস আগে চাকরি ছেড়েছেন, তাই তার মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এর ফলে এনসিপির এই আসনটি এখন উন্মুক্ত আসনে পরিণত হয়েছে। আইন অনুসারে যে কোনো দল এই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এখানেই তৈরি হয়েছে মূল চমক। মনোনয়ন বাতিলের জটিলতায় কুমিল্লা ৪-এর মতো গুরুত্বপূর্ণ আসন হারিয়েছিল বিএনপি। এখন সেই একই জটিলতায় এবার আরেকটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটি একটি নারী আসন এবং এই আসনে একজন নারীকেই মনোনয়ন দিতে হবে। নারীদের জন্য সংরক্ষিত আসনের ৫০টি আসনের মধ্যে ৪৯টির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন ৩৬ জন,
জামায়াতের 12 জন এবং স্বতন্ত্র 1 জন। মনিরার মনোনয়ন বাতিলের কারণে জামায়াত এনসিপি জোটের একটি আসন ফাঁকা রয়ে গেছে। এই শূন্য আসনটি এখন সব দলের জন্য উন্মুক্ত। বিএনপির কাছে এটাই সুযোগ, তারা এখন তাদের কোনো নারী নেতাকে এই আসনে প্রার্থী করতে পারে। বিএনপি এটিকে অম্লমধুর এক সুযোগ হিসেবে দেখছে। কুমিল্লা 4-এ যেখানে খেলাপি ঋণের কারণে তারা একটি আসন হারিয়েছিল, এবার নারী আসনে সেই একই আইনি জটিলতা তাদের জয়ের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এই পুরো ঘটনাটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটা বার্তা। তা হলো প্রার্থী নির্বাচনে দলগুলোকে আরো সতর্ক হতে হবে। বিল খেলাপি, ঋণ খেলাপি বা সরকারি চাকরিজীবীকে রাজনীতি করতে হলে নিয়ম মেনেই করতে হবে। এখন প্রশ্ন হলো, নতুন করে শূন্য হওয়া এই আসনে বিএনপি কাকে মনোনয়ন দেবে? সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের মনোনীত প্রার্থী যে এমপি হবে তা নিশ্চিত করেই বলা যায়। শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দেবে নাকি দেবে না? শেখ হাসিনার নিশ্চিত মৃত্যুদণ্ড কার্যকর হবে ফিরিয়ে দিলে সেরকম একটা মানে বিপদের মুখে শেখ হাসিনাকে ভারত ফেলে দেবে, এবং শেখ হাসিনাকে সেই বিপদের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগেরও যে প্রায় কবর রচনা করা হয়ে যাবে, সেই প্রক্রিয়ায় ভারত যাবে নাকি সেই প্রক্রিয়ায় যাওয়ার কোনো সম্ভাবনাই নেই? সেই ব্যাপারের মানে সমাধান খোঁজার চেষ্টা করেছে এই সাউথ চায়না মর্নিং পোস্ট। তাদের এই নিউজ সম্পর্কে বলা হচ্ছে, শিরোনামটা দেখে নিন। সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কি বার্তা দিল দিল্লি? মানে দিল্লির যে বার্তা আমরা শুনেছিলাম যে আইনি এবং বিচারিক দিক পর্যালোচনা করছে তারা, এটা আসলে কি বার্তা ছিল, কিংবা তার আগে পরে ভারত আসলে বাংলাদেশকে কি বুঝিয়েছে এই ব্যাপারে? এবং আমরা জানি যে ডক্টর খলিলের সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক এ মাসেরই 7 থেকে 9 তারিখ পর্যন্ত ডক্টর খলিলের সফরে 8 তারিখে জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক মূলত সফল হয়নি দুই দেশেরই চাওয়া পাওয়ার বেশ কিছু ইস্যুতে, এবং দুই দেশকে সময় দিয়েছে যে তোমরা ভেবে আমাদের মতামত জানাও। সেই ক্ষেত্রে ভারতের বাংলাদেশের ওপরে চাপটা বেশি ছিল। সেই চাপের মধ্যে অনেকগুলো চাপই ছিল রাজনৈতিক চাপ। এই রাজনৈতিক চাপগুলো বিএনপি কিভাবে মোকাবেলা করবে, এটা একটা বড় বিষয়। চলুন তারা কি বলছে, কিভাবে ব্যাপারটা উপস্থাপন করছে একটু দেখি। তারা বলছে, ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যার্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনায় ভারতের সম্মত হওয়ার ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুকে মানে কিছুটা নমনীয়তা এসেছে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে নয়াদিল্লি এখনই সাবেক এই বাংলাদেশি শাসককে বাংলাদেশের হাতে তুলে দেবে কিংবা ভারত থেকে ফেরত দেবে। মানে তারা পর্যালোচনা করছে যেটা বলেছে, তার মানে এটা দাঁড়ায় না যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। তারা বলছেন যে এই যে বক্তব্য, এই বক্তব্যটা অনেকটা কূটনৈতিক বক্তব্য। কূটনীতির ভাষা অনেক ক্ষেত্রেই এরকম হয়। ভারতের আগের অবস্থান থেকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যদিও হয়েছে। ভারত আগের অবস্থানে প্রফেসর ইউনূস সরকারকে মানে পাত্তাই দেয়নি, বলে যে এ নিয়ে কোনো মন্তব্যই নাই, এটা নিয়ে কোনো কথাই বলতে চায়নি তারা। সেখান থেকে তার অবস্থান পরিবর্তন হয়ে তারা পর্যালোচনা করছে আইনি এবং বিচারিক দিক। এই কথাটা বলা মানে ভারতের একটা অবস্থার পরিবর্তন। কিন্তু এই অবস্থার পরিবর্তনটাকে মানে বিশ্লেষকরা এবং মানে কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছেন না যে এর মানে এটা যে ভারত বুঝিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। এটা মূলত একটা কূটনৈতিক ভাষা। কূটনীতির ভাষায় কথা বলতে গেলে কখনো কখনো এই ধরনের মানে একটা আস্থা অর্জন করার কৌশল হিসেবে এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়, যেটা একেবারে মানে অধ্যাপক অভিনব মেহেত্রতা ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনও প্রক্রিয়াগত এবং এটি মানে একটা কূটনীতির ভাষা সেটা বলছেন তিনি। ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বলেন, সরকারগুলো প্রায়ই এ ধরনের ভাষা ব্যবহার করে কোনো না কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিতে। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। খুবই স্পষ্ট কথা বলেছেন এই আইনের অধ্যাপক। তিনি বলছেন যে কখনো কখনো সরাসরি উপেক্ষা করা, প্রত্যাখ্যান করা, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে এরকম কূটনীতির ভাষা ব্যবহার করা হয়। সেই ভাষা ব্যবহার করে একটা শিষ্টাচার দেখানো হয়, যেন বিরাজমান উত্তেজনাপূর্ণ সম্পর্কে নতুন কোনো উত্তেজনা তৈরি না হয় এবং সম্পর্কের বরফ গলতে শুরু করে। শেখ হাসিনার নির্বাসন ঘটে একটি সহিংস গণঅভ্যুত্থানের মাধ্যমে, আমরা সবাই জানি। ভারত 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছে। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিলেন। ভারতের মূল কনসার্ন তো মানে সন্ত্রাস কার্যক্রম, যেন সন্ত্রাসীরা ভারতকে আক্রান্ত করতে না পারে। আমার দেশে মানে তাদের পাশের দেশে সন্ত্রাসীরা যেন মাথা ছেড়ে দাঁড়াতে না পারে। বিশেষ করে মানে ধর্মভিত্তিক ইসলামিক সন্ত্রাসীরা যারা পাকিস্তানি বিভিন্ন মানে সংস্থার সঙ্গে, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে নানা ধরনের কার্যক্রম করে। একদিকে পাকিস্তান
পাকিস্তান থেকে, অন্যদিকে বাংলাদেশ থেকে যদি এই সন্ত্রাসীরা ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে, তাহলে ভারতের জন্য সেটা সবসময় একটা চিন্তার কারণ থাকবে। সেই ব্যাপারগুলো শেখ হাসিনা খুবই দক্ষভাবে ট্যাকেল দিয়েছিলেন। ভারত শেখ হাসিনার আমলে সন্ত্রাসীদের ব্যাপারে খুবই আরামে ছিল। এই আরামে থাকার কারণেই মূলত শেখ হাসিনাকে তারা অ্যাপ্রিসিয়েট করে। শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বিশেষজ্ঞরা, ভারতের বিশেষজ্ঞরা এই পত্রিকায় বলছে যে এটা আইনি নয়, বরং রাজনৈতিক ইস্যু। সেটা মনে করছেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। তার মতে বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান হবে এবং করা উচিত। তিনি বলেন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। অর্থাৎ একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পেছনেও ভারত চাইছে যে কূটনৈতিকভাবে মোকাবেলা না করে বিষয়গুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করা এবং বাংলাদেশের সঙ্গে তাদের একটা রাজনৈতিক সম্পর্ক তৈরি করা, মানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, যেটা আওয়ামী লীগের আমলে ছিল, কিন্তু প্রফেসর ইউনূস একেবারে শত্রুতার অবস্থা তৈরি করেছিলেন। তিনি বলছেন যে এই নিয়োগ পেশাদার কূটনীতিকদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের এক উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাম্প্রতিক উত্তেজনার পর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, ভারতে তার আশ্রয় নেওয়া, বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ও হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে নেমে এসেছে। সেটাকে তোলার জন্য কূটনৈতিক ব্যাপারে আশ্রয় না নিয়ে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, এটা বলা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের গৃহীত নীতি ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনে ভূমিকা রেখেছিল। অর্থাৎ সরাসরি এখানে প্রফেসর ইউনূসের নীতিকে দায়ী করা হচ্ছে এবং এই দায়ী করে বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে নীতি গ্রহণ করেছিলেন, ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করেছিলেন এবং সম্পর্ক আরও খারাপ করার জন্য উস্কানি দিয়েছিলেন। 7 সিস্টার্স, চিকেন নেক, এগুলো নিয়ে নানা ধরনের বক্তব্য তিনি নিজে দিয়েছেন, তার অনুগত বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়েছেন এবং একটা শত্রুভাবাপন্ন অবস্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে দুই দেশকেই উদ্যোগ নিতে হবে। সেই কারণেই ভারত মূলত কৌশলী ভাষা ব্যবহার করেছে এবং এই কৌশলী ভাষা ব্যবহারের এই নিবন্ধে মূলত বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং না দেওয়ার কৌশল হিসেবেই তারা একটু নমনীয় ভাষা ব্যবহার করেছে, যেন বিএনপি সরকার এতে আঘাত না পায়, আঘাত না দিয়ে রাজনৈতিকভাবে ব্যাপারটাকে মোকাবেলা করা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যতটা পারা যায় উন্নত করা। ভারত ডক্টর খলিলের সঙ্গে বৈঠকে যে সকল শর্ত দিয়েছিল দাবি করেছেন ওই সময়ে ভারতীয় সাংবাদিকরা, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এছাড়া আমরা শিরিন শারমিন চৌধুরীর জামিন দিতে হবে, এই শর্তও তারা দিয়েছিল। এরকমটাও শুনেছি, যেটা আমরা পরবর্তীতে দেখলাম খুব দ্রুততার সাথে শিরিন শারমিন চৌধুরীর জামিন এবং মুক্তি হয়ে গেল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে বলছে, তাতে করে শেখ হাসিনাকে ভারত রক্ষা করবে নাকি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখে ফেলে দেবে? এই প্রশ্ন যখন উঠছে, তখন আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে, যখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজই বলছে যে শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভারতেরও ভূমিকা ছিল? প্রথমত, শেখ হাসিনা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই তিনি বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু তিনি বাংলাদেশে এসে তিনি কি সুইসাইড করবেন? বাংলাদেশে কি আসার কি ওনার এখনো পরিস্থিতি হয়েছে? আপনাদের কাছে এই প্রশ্ন, যাদেরকেই করবে প্রশ্ন সকলে বলবে না ভাই, এখনো ওই পরিস্থিতি হয়নি। তাহলে ওই পরিস্থিতি যখন হয়নি, তাহলে শেখ হাসিনা কখন বাংলাদেশে আসবে সেই বিষয়ে ক্লিয়ারলি ভাবে আমি কি করে বলবো? একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ 100% শিওরলি বলতে পারবে না তিনি কখন বাংলাদেশে আসবেন। এবং শেখ হাসিনা এই মুহূর্তে আজকের দিনেও ক্লিয়ারলি বলতে পারবে না তিনি কোন দিন, কোন মাসে, কয় তারিখে বাংলাদেশে আসতে পারে, যেখানে তিনি নিজেই জানে না কখন বাংলাদেশে আসতে পারে। আমরা কি করে সম্ভাব্য সময় বলবো? এটা পরিস্থিতির উপর নির্ভর করবে কোন সময় এবং কোন মাসে তিনি বাংলাদেশে আসতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারত কখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে? ভাই, এটা ভারতের কোনো ফ্যাক্ট না যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরাবে এই সময়ের মধ্যে, বা আরো 5 বছর পরে, বা আরো 5 মাস পরে। এটা সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত এবং বাংলাদেশে কি পরিস্থিতি বিরাজ করছে সেটার উপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে আসবে। ভারতের উপর ডিপেন্ড করে না শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে যাবে বা ভারতে থাকবে। এটা সম্পূর্ণরূপে শেখ হাসিনার উপর ডিপেন্ডেন্ট, তিনি কতদিন ভারতে থাকবে এবং কখন বাংলাদেশে ফিরে আসবে। সে কারণে আমাদেরকেই মেইন কাজটা করতে হবে। আমি এটা নিয়ে কয়েকশো ভিডিও করেছি, কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কি করলে কি হবে, এবং শেখ হাসিনা কিভাবে তখন বাংলাদেশে ফিরে আসবে।
যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আমরা দাপটের সহিত ফিরে আসতে পারবো না, আপনারা ক্লিয়ারলি ধরে রাখেন, ততদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। সেটা 5 মাসও হতে পারে, সেটা 5 বছরও হতে পারে। সে কারণে বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদেরকে অনেক বেশি সংগঠিত হতে হবে, অনেক বেশি শক্তি সঞ্চয় করতে হবে এবং শেখ হাসিনার নির্দেশ মতে শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে দেশে ফিরে আসতে হবে, মধ্যম পর্যায়ের অনেক নেতাদেরকে দিল্লি থেকে দেশে আসতে হবে। তারপরেই তারা নেতৃত্ব দিবে, তারপরেই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আরো বেশি সাহস পাবে, আরো বেশি সংগঠিত হবে এবং রাজপথ আরো বেশি কাঁপাতে পারবে। তখনই রাজপথ দখল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, তখনই সারা বাংলা তোলপাড় হবে, তখনই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তারাও বলা শুরু করে দিবে শেখ হাসিনাকে বাংলাদেশে আমাদের ফিরে আনতে হবে, আপনি বাংলাদেশে ফিরে আসুন। তখনই শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে এবং তখনই শেখ হাসিনা ক্লিয়ারলি একটা সময় বলবে এবং ডেট বলবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। সো এখন আমি কোনোভাবেই ক্লিয়ারলি বলতে পারবো না কোন মাসে আসতে পারে, কোন বছর আসতে পারে, কোন দিন আসতে পারে। যেটা শেখ হাসিনা নিজেই জানে না, সেটা আমরা কি করে বলবো? এবং ভারতও নিজেই জানে না যে বাংলাদেশে শেখ হাসিনা কখন ফিরে যাবে এবং কখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে। এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ব্যাপার আছে, রাজনৈতিক পরিস্থিতির ব্যাপার আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যাপার কখন কি রকম আকার ধারণ করে সেটার উপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা কত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছে এবং কত দেরিতে বাংলাদেশে ফিরে আসছে। যত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত শক্তি দেখাতে পারবে বাংলাদেশে, তত তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। আওয়ামী লীগ যদি শক্তি সঞ্চয় করে শক্তি দেখাতে না পারে রাজপথের রাজনীতিতে, তাহলে শেখ হাসিনা আসতে দেরি হবে। এটা ক্লিয়ার হিসাব। সো এই ক্লিয়ার হিসাবটা নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না। আমি বেশিরভাগ এই প্রশ্নটা শুনি টিকটকে ভিডিও যারা দেখে, তারাই আমাকে এই প্রশ্নটা বারবার করে। প্রত্যেকবার ভিডিও দেখে সেম প্রশ্ন আমার কমেন্টে করে, আমার ইনবক্সে করে, শেখ হাসিনা কখন ফিরে আসবে, ডিসেম্বরে না জানুয়ারিতে না মার্চে না জুনে? ভাই সেটা শেখ হাসিনা নিজেও জানে না, আমি কি করে বলবো? অন্তত আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর ভারতের বিষয়টা নিয়েও আমি অনেকগুলো ভিডিও করেছি এবং ভারতের বিষয়টা অনেকগুলো ভিডিওতে আমি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করেছি যে ভারত আওয়ামী লীগের জন্য এখন বর্তমানে কি করতে পারবে এবং কি করছে, সেটা আমি বারবার প্রত্যেক ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পারবো না। এবং প্রত্যেকবার যদি আমি বারবার ভিডিওতে বুঝাই, আপনারা বোর হয়ে যাবেন। তখন বলবেন ভাইয়া প্রত্যেকবারই ভিডিওতে আপনি একই জিনিস বুঝাচ্ছেন, আমরা তো এই ভিডিওটা দেখেছি। কিন্তু অনেকেই আমার অনেক ভিডিও মিস করার কারণে অনেকেই বুঝতে পারে না, আবার প্রশ্নটা আমাকে ইনবক্সে বারবার রিপিট করে। ভারত এখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে না এবং দিবে না, উল্টা ঘুরিয়ে কূটনীতিকভাবে বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করবে। আমি 2 লাইনে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। যখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার শক্তি প্রদর্শন করতে পারবে, তখনই ভারত রিস্কটা নিবে, একদম ওপেনলি আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া শুরু করবে এবং কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে কুপকাত করে ফেলবে। এবং ভারতের যে সকল মিত্র আছে এবং আওয়ামী লীগের যে সকল মিত্র আছে, তারা একত্রিত হয়ে এই বিএনপি সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিভাবে পতন করা যায় সেই সকল বিষয় নিয়ে সম্পূর্ণরূপে আন্দোলন করার জন্য 100% সাপোর্ট করবে আওয়ামী লীগকে। এই বিষয়টা আমি অনেক ভিডিওতেই বলেছি। সেই সময় আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আওয়ামী লীগকে আরো শক্তি সঞ্চয় করতে হবে এবং আন্দোলন অন্তত 10-12 দিন সারা বাংলাদেশে চাঙ্গা রাখতে হবে। তখনই আমরা আওয়ামী লীগের যে সকল মিত্র দেশ আছে তাদের কাছ থেকে সাপোর্ট পাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।